এই যে ঐশ্বরিক দৃশ্যটা দেখতে পাচ্ছ, এটা কোথায় বলো তো? আমরা যাচ্ছি শিলিগুড়ি থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে। এখানে যেতে কত খরচ হয়েছে আর আমরা কি কি করেছি সেই দিনের পুরো তাৎপর্য তোমাদের সামনে। তো শিলিগুড়িতে আমরা চলে গেছিলাম আমাদেরই গাড়িতে। ভোর ৪টার সময় রওনা দিয়েছিলাম। আর হায়দ্রাবাদের ফ্লাইট ছিল ১১টা ২০-তে, যা সময় লাগবে ২ ঘন্টা। তো আমরা শিলিগুড়ি ঢোকার মুখেই একটি জায়গাতে দাঁড়িয়ে এখানে কিছু খাবার দাবারের ব্যবস্থা করেছিলাম, কারণ খিদেও পেয়ে গেছিল। তো একটু রিফ্রেশমেন্টের জন্য এখানে একটু দাঁড়িয়েছিলাম। টাকা এদিকে। কি রে, জায়গাটা ভালোই। নাইস। নাইচ। নাইচ। নাইচ বন্ধু। এখানেই খাবো। দেখতে দেখে কি কি আনছো, কি আছে এটাতে? এই যে আলুর দম, ডাল দিয়ে। আলুর দম, জোরে বলো। আলুর দম আর ডাল। আলুর দম আর ডাল। এটা কি আমার? হুম। ঠান্ডা বরফ। হাত ধুয়েছো ভালো করে? এটা কি? এটা সোয়াবিন খাই না আমি। সোয়াবিনটা। নে পাতিয়া পাতিয়া। ওখান থেকে খাওয়া দাওয়া করেই তারপরে কিছুটা দূরেই এসে বাগডোগরা এয়ারপোর্ট। তো আমাদের এটা উত্তরবঙ্গের গর্ব বলা চলে। বাগডোগরা এয়ারপোর্ট শিলিগুড়িতে অবস্থিত। শিলিগুড়ির ঢোকার মুখেই অবস্থিত বাগডোগরা এয়ারপোর্ট। তো আমরা এখানে চলে এলাম আর এখানে আমার প্রথমবার। বিশেষভাবে এয়ারপোর্টে আমরা ঘুরতে গেছি বহুবার, কিন্তু প্লেনে কোনোবারই ওঠা হয়নি। তো আমরা এখন খুব তাড়াতাড়িভাবে চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। তো এদিকটাতে আমরা কিছুটা পেরিয়ে এসেই দেখো এখানে লাইনে দাঁড়াতে হচ্ছিল, কারণ এখানে উনারা আমাদের যে ভোটার আইডি কার্ড এইসব চেক করছিলেন। তো এখান থেকে তারপরে আমাদের যেহেতু কেবিন ব্যাগ ছিল সেই জন্য ব্যাগগুলো লাগেজে দেওয়া হয়নি, কারণ লাগেজে দিলে না ব্যাগগুলো নিতে অনেক দেরি হয়। সেই জন্যই আমরা কেবিন ব্যাগ করে নিয়েছিলাম, যার ওজন ৭ কেজির যেন বেশি না হয়। তো কোনো কোনো জায়গাতে ১২ কেজিও দেওয়া থাকে, তো আমরা ৭ কেজির বেশি করিনি। তো এখানে আমরা বোর্ডিং পাস নিচ্ছিলাম, যেহেতু আমাদের টিকিটটা অনলাইনে করা ছিল। বোর্ডিং পাস বের করে নিচ্ছিলাম, আর আমাদের কাছে যেসব ব্যাগ আছে সব কিন্তু ৭ কেজির কম। এটা কিন্তু মাথায় রাখবে, না হলে কিন্তু এক্সট্রা টাকা পে করতে হবে, আর না হলে ব্যাগগুলো চলে যাবে লাগেজে, যা নিতে তোমাদের অনেক দেরি হবে। তো এখান থেকে এখন আমরা চলে যাচ্ছি ওপরের দিকে, কারণ গেট নাম্বার দেওয়া থাকবে, সেই গেট অনুযায়ী তোমাদেরকে এন্ট্রি হতে হবে। তো সেভাবেই আমরা চলে যাচ্ছি। তো এখনো অনেকটাই দেরি আছে প্লেন আসতে। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখব। আর জানো তো, এয়ারপোর্টে না মলের মতো অনেক অনেক দোকান আছে কিন্তু। আর দামগুলো তো বাবা রে বাবা, মারাত্মক দাম। অনেক দামি দামি জিনিস, তো কিছু তো নেইনি ওরকম ভাবে, কি আর নেব। তো এখানে আমরা এখন যাচ্ছি। আরো সিকিউরিটি চেকিং হবে, আরো অনেক চেকিং হবে, এটা তো কিছুই না, সিকিউরিটি প্রচুর চেকিং হবে এখানে। তো সেসব চেকিং এর তো ভিডিও করতে পারিনি। তো দেখতে দেখতেই আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেল। তো আমরা এখন উঠছি। তো আমরা এখন সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি ফ্লাইটের দিকে। একটা তো মানে কি বলবো, এক্সাইটমেন্ট কাজ করছে আমার এই প্রথমবার ফ্লাইটে। তো ফ্লাইটে উঠে গেলাম, আর আমাদের সিটটা সেভাবে উইন্ডো সিট ভাবে নেওয়া ছিল, কারণ কোনোদিনও তো প্লেনে উঠিনি, দেখবো আর কি। তো তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা কমেন্টে জানাও যে তোমরা কে কে ফ্লাইটে উঠেছো, আর আমার মতো কে কে এরকমই ভাবে চিৎকার চেঁচামেচি করছিলে ফ্লাইটে উঠে। তো আমার তো বেশ ভালোই লাগছিল। তো আমরা হায়দ্রাবাদে কেন যাচ্ছি সেটা কিন্তু পরে জানাবো তোমাদেরকে। তো পরপর অনেক ভিডিও আসবে, তোমরা কিন্তু সাথে থেকো। তো উঠে গেলাম ফ্লাইটে, এখন দেখছি যে কোথায় বসবো। আর আমি দেখো কেমন একটা করছি না, যে কোনোদিনও আসিনি, কেমন একটা দেখো ভয় ভয় লাগছে। একটুকু স্মার্ট না আমি। যাই হোক, বসে গেলাম। এখন বাজে 11টা 15, 11টা 20-তে ফ্লাইট, কিন্তু ছেড়ে দিবে এখনই, কারণ সব প্যাসেঞ্জার চলে এসেছে। আরো সবকিছু বোঝাচ্ছে আমাদেরকে কি সব। এদিকে আমি আর রিজু বসেছি, আর ওই সাইডে মা আর পাপি বসেছে। ওইদিকে মা আর পাপি এদিকে বসে বসে আছে জানালার ধারে। তো স্পিড নিয়ে নিয়েছে, আর এখন তো রাস্তায় আছে।
রাস্তায় মনে হচ্ছে যেন একদম বাসে করে যাচ্ছি, এরকম একটা ফিল হচ্ছে। তো এই টেক অফ হচ্ছে ধীরে ধীরে। জীবনের প্রথম একটা এক্সপিরিয়েন্স, আর সাথে আমার তো এক্সপেরিমেন্ট এরকম লাগছে। এই এখন ঘুরে যাচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট এটা। তো এখানে, হ্যাঁ, আর এখানে অনেক রেস্ট্রিকশন আছে, ভিডিও করতে পারছি না সেরকম করে, কারণ এটা আর্মিদের। তো মোবাইল ফোন ফ্লাইট মোডে করতে বলেছে। আমার তো করা হয়ে গেছে অনেকক্ষণ আগে, অনেকে আবার ভিডিও কল করছে। তো এখনো আমরা টেক অফ করতে পারিনি, কারণ মনে হয় রানওয়ে ফাঁকা পাচ্ছে না। তো এইটুকু জায়গার মধ্যেই সেই থেকে আমরা ঘুরে যাচ্ছি। হয়তো কোনো প্রবলেম বা রানওয়ে ফাঁকা নেই এরকম কোনো ব্যাপার থাকতে পারে। তো আবার দাঁড়িয়ে গেল এখানেই, হয়তো কোনো প্লেন এখন আসবে ওই জন্য, হয়তো কোনো প্লেন এখন ল্যান্ড করবে ওই জন্য। ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা লাইট, ওইটা একটা প্লেন আসছে, ওটার জন্যই আমাদের রানওয়েটা ক্লিয়ার ছিল না। তো ওটা এখন ল্যান্ড করলো, জানি না কোথা থেকে এলো। তো ওটা এখন ল্যান্ড করার পরে পার্কিংয়ে যাবে, তারপরে আমাদেরটা ছাড়বে এইভাবে। কারণ আকাশ হলে কি হবে, এখানেও তো রাস্তা থাকে, তো সেই জন্যই। আর দেখো, এটা এখন মোটামুটি পার্কিংয়ের দিকে যাচ্ছে, আর আমাদের এখন ফ্লাইটটা চালু করা শুরু হচ্ছে। এইবার আমাদের প্লেন, বাবারে কত স্পিড, মা গো, ইরি, কি ভয় লাগছে আমার, ওরে মা, এত স্পিড! হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। মা গো, খুব ইচ্ছে ছিল একবার হলেও যেন আকাশে উঠতে পারি। সবারই ইচ্ছা থাকে পাখি হওয়ার, কিন্তু এই মনুষ্য জীবনেও পাখি হতে পারলাম এই প্লেনে উঠে। সত্যি কি আবিষ্কার! আ আ গা হাত পা সব, ও দারুণ লাগলো, গা হাত পা সব, মানে ভাবতেই পারছি না, কাঁটা দিয়ে উঠলো। আহ, মা গো, মাথাটা মাথাটা ঘুরে উঠছে। কি দারুণ, মা গো, মাথাটা ঘুরে উঠছে পুরো। পেছনে সবাই চেঁচামেচি শুরু করে দিয়েছে পেছনে, কি দারুণ, ওয়াও! পুরো শিলিগুড়ির সাইড, বাগডোগরার সাইড দেখা যাচ্ছে। মা গো, একদিকে কাত হয়ে গেছে, জানি না, অনেক ঘুরছে। এমন জায়গাতে বসলাম, ওয়াও, কি পুরো কুয়াশা, আর এদিকে সূর্যটাও দারুণ লাগছে সূর্য। মা গো, মাথাটা ঘুরছে খুব। তো একদম আকাশেই আছি, আর এদিকে একটা রেখা হয়ে আছে। এই যে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, আর এদিকে একটা রেখা হয়ে আছে, কুয়াশা আর নীল আকাশের মাঝখানে একটা রেখা। তো মনে হচ্ছে যেন নাগরদোলাতে উঠে আছি এরকম লাগছে, মাথাটা একটু ঘুরছে। আমার একটুতেই মানে প্রবলেম হয়, তো সেরকম কোনো প্রবলেম নেই, আমি ওষুধ খেয়েছি এমনি। আর এই মেঘগুলো এমনি ভেসে ভেসে বেড়াচ্ছে, অসাধারণ লাগছে। আর নিচে তো তাকাতেই পারছি না, নিচে তাকালে আরো বেশি মাথা ঘুরছে। নদী দেখা যাচ্ছে, মহানন্দা, তিস্তা, নদীগুলো দেখা যাচ্ছে। দেখি তোমাদেরকে দেখানো যায় কিনা, দেখানো যাচ্ছে না। এখন অনেকটাই ওপরে উঠে গেছি, আর দেখতে মনে হচ্ছে যেন এই যে সমুদ্রের মধ্যে বরফগুলো যে ভেসে ভেসে বেড়ায় ওরকম লাগছে মেঘগুলোকে দেখতে। এত সুন্দর লাগছে দেখতে, অনেকটাই উপরে, মানে উপরে আমরা, নিচে মেঘ এরকম। আর এমনিতেও মনে হচ্ছে পাহাড় পাহাড় টাইপের লাগছে মেঘগুলোকে দেখতে। আর মনে হচ্ছে যেন একটু লাফ দিই ওগুলোতে, কেমন লাগে, সমুদ্র মনে হচ্ছে এটা একদম। আর এমনিতেও অ্যানাউন্স করলো যে আবহাওয়া খারাপ আছে, সিট বেল্ট যেন আমরা না খুলি। তো আমরা প্রায় চলে এসেছি, একটু আগে ঘোষণা করলো যে আধ ঘন্টার মধ্যে নামবো, ল্যান্ড করবে। তো এখন প্রায় চলে এসেছি। তো আমি ঘুমিয়ে গেছিলাম, হঠাৎ করে পাইলট গুড আফটারনুন লেডিস অ্যান্ড জেন্টলম্যান এমন করে বললো, একদম চমকে উঠেছি। তো যাই হোক, তখনই বলে দিল যে আমরা চলে এসেছি, আধ ঘন্টার মধ্যে ল্যান্ড করবে,
তো যাবতীয় আর যা যা বলার এগুলো সব বললো। তো এদিকটাতে আবার কুয়াশা আছে। ওই দিকটা যেরকম সুন্দর ছিল ওয়েদারটা, মানে মাঝখানটাতে শিলিগুড়িতে যেরকম কুয়াশা, এদিকটাতেও দেখো কুয়াশা আছে। আর এখানকার মেঘগুলো আরো বেশি ঘন ঘন, একটা অন্য জগৎ মনে হচ্ছে এখানে। তো এই যে নামছে নিচে, একদম এই হেলে যাচ্ছে অনেকটাই, আর নিচে নামছে। এখন বাজে 1:40। আমাদের নামার টাইম ছিল 1:20। তো ওয়েদার ভীষণ খারাপ ছিল, বারবার করে বলছিল পাইলট আর এয়ার হোস্টেসরা বারবার করে অ্যানাউন্স করছিল যে ওয়েদার খারাপ, আপনারা সিট বেল্ট খুলবেন না, বারবার বলছিল। তো এত সাইলেন্ট সবাই, ট্রেনে গেলে তো এই আওয়াজ ওই আওয়াজ, তো ওখানে সেরকম ঘুম হয় না, আর এখানে সবাই এত সাইলেন্ট আছে। ঘুম পেয়ে গেছিল, খুবই ঘুমাচ্ছিলাম ভীষণভাবে, কারণ রাত্রিবেলা সেরকম ঘুম হয়নি, সারা রাত ঘুম হয়নি, কারণ 3টার সময় আমরা বেরিয়ে গেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। তো এই জায়গাটা অসাধারণ জায়গা, অসাধারণ, মানে তুলনা নাই এটার কোনো। মনে হচ্ছে তুলোর জগতে চলে এসেছি, চারিদিকে শুধু তুলো, এত ঘন মেঘ, এত সুন্দর লাগছে এই জায়গাটা, অসাধারণ। টার্নিং ঘুরছে, বাবা, টার্নিং ঘুরছে আবার। খিদেও পেয়ে গেছে ভীষণভাবে, নামবো, নেমে একটু দেখতে হবে কি খাওয়া যায়। বাড়ি থেকে এনেছি 2-1টা জিনিস। এই জায়গাটা একটু দেখো, মানে ওয়াও, মা গো, ওটা তো মেঘের মধ্যে ঢুকে গেছি, আর প্লেনটাও কেঁপে উঠেছিল, মনে হচ্ছে যেন কোথায় চলে এসেছি, মানে দার্জিলিং এ যেরকম থাকে মেঘের মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে, আর এটা একটা অন্য রকমই, মানে এগুলো দৃশ্য মহালয়াতে দেখেছি, মা গো, মেঘের মধ্যে ঢুকে গেছি এবার আমরা পুরো, আর প্লেনটা পুরো কাঁপছে, মানে মহালয়াতে দেখে থাকি। আর চারিদিকে এত মেঘ, নিচে জানি না কি আছে, নিচে দেখা যাচ্ছে না, এত ঘন মেঘ দেখিনি আমি, মানে পাতলা পাতলা মেঘ দেখলাম একটু আগে, কিন্তু এত ঘন মেঘ দেখিনি। তো দেখো এদিকে প্রায় ল্যান্ড করার মুখে আমরা, নামছি ধীরে 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 ধীরে। এই দৃশ্যটা মিস করো না, মানে অসাধারণ লাগছে, অসাধারণ। এটা ওয়েদারের উপর ডিপেন্ড করে যে তোমরা যখন আসছো ওয়েদারটা কেমন আছে। একদম মেঘের ভেতরে, একদম মেঘের ভেতরে। আমি শুরু থেকেই বলছিলাম যে এই মেঘগুলোর উপরে আমাকে লাফ দিতে ইচ্ছা হচ্ছে, তো দেখো লাফ দিলে কি অবস্থাটা হতো। একদম মেঘের ভেতরে, দূরে দূরে সব ফুলকপির মতো দেখা যাচ্ছে মেঘগুলোকে, মনে হচ্ছে ফুলকপি রাখা আছে। আরো দূরে যেগুলো মেঘ আছে ওগুলোকে মনে হচ্ছে বরফে ঢাকা পাহাড়। তো এখন ধীরে ধীরে নিচে নামছে, আর এদিকে এত ঘন মেঘ, অসাধারণ লাগছে। এখন যাব, আমরা নামবো, নামার পরে খুব তাড়াতাড়ি হোটেলে পৌঁছাবো, আর তারপরে একটু খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা করতে হবে, খিদে পেয়ে গেছে ভীষণভাবে। তো এখানে কোকা কোলা আর রিয়েল এগুলো এসেছিল, অরেঞ্জ জুস। তো প্রথমে বললো যে এগুলো সব ফ্রি আছে, তারপরে বললো যে যদি আপনারা কিছু অর্ডার দেন তাহলেই ফ্রি। তো এখানে তো অর্ডার দেওয়ার মতো কিছু নেই আমার, জুস হলে তাও হয়, এমনি জুস নেই, ওরকম দেবে না। তো ঠিক আছে। আর ওই কোকা কোলা বললাম যে কিনতে হলে কত দিয়ে কিনতে হবে, তো 1 গ্লাস 200 টাকা, মানে কোনো মানেই হয় না, নিচে নেমে এমনি কোকা কোলা আমি 40 টাকা দিয়ে পাবো। তো যাই হোক, দেখো এখন অনেকটা নিচে নেমে এসেছি, নিচে শহরও দেখা যাচ্ছে। আবার মেঘের ভেতর ঢুকে গেলাম, এই যে নিচে শহরটা দেখা যাচ্ছে, চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া, ধোঁয়ার মধ্যে দিয়ে ইন্ডিগো এয়ারলাইন্স চলেছে। মাঝে মাঝে মনে হচ্ছিল যেন প্লেনটা দাঁড়িয়ে আছে, নড়ছে না।
কিন্তু কতটা স্পিডে আছে বোঝাই মুশকিল। আর এই দেখো নিচে টাউনটা দেখা যাচ্ছে। মানে আমাদের দেশে গাছপালার যে এত অভাব ওপর থেকেই বুঝতে পারলাম। কোথাও কোনো গাছপালার চিহ্ন দেখতে পেলাম না, মানে সেরকম কোনো ঘন গাছ দেখতে পেলাম না। সত্যি পলিউশন হবে না কেন? আমি তো ভেবেছিলাম এটাই হায়দ্রাবাদ। তো রিজুকে বললাম, রিজু বলল না না এটা না, আর একটু সামনে আছে হায়দ্রাবাদ। তো চলো, এটা হবে হয়তো অন্য কোনো শহর। তো দেখো কত জমি, কত কি দেখা যাচ্ছে, কিন্তু সেরকম ভাবে গাছ তোমরা দেখতে পাবে না। সেই বড় বড় উদ্ভিদ এরকম কিন্তু দেখা যাচ্ছে না এখানে। জমিগুলো সব খালি পড়ে আছে, দু একটা জমিতে হয়তো চাষাবাদ হচ্ছে। তো এটা হচ্ছে হায়দ্রাবাদ শহরটা দেখা যাচ্ছে। আর একদমই নিচে নেমে এসেছি, গাড়িগুলো দেখা যাচ্ছে, দেখো রাস্তা দেখা যাচ্ছে। হায়দ্রাবাদ শহর খুবই পরিষ্কার। মানে এর আগে যখন রিজু এসেছিল তখন বলেছে যে খুবই পরিষ্কার। আর এই যে ডেলিভারি, যে ডেলিভারি একটা পয়েন্ট আছে, ডেলিভারি এখান থেকে ফ্লিপকার্টের বা অ্যামাজনের জিনিসগুলো আসে। তো এই ল্যান্ডের একদম মুখে এই ল্যান্ড করবে, এমনকি প্লেনের ছায়া দেখা যাচ্ছে, এই যে প্লেনটার ছায়া দেখা যাচ্ছে। আর এই যে একদম এয়ারপোর্টে ঢুকে গেলাম, এক্ষুনি ল্যান্ড করবে। আর সমস্যা তো হচ্ছেই মাথার একটা। আর এই যে এয়ারপোর্ট ল্যান্ড করছে। এক্সপিরিয়েন্স দারুণ ছিল, অসাধারণ। ও মাগো, এত কেঁপে উঠলো। সমতল রাস্তা যখন পেলো তখন এতটাই কেঁপে উঠলো। মানে খুব সুন্দর। এমনি হায়দ্রাবাদ যে এয়ারপোর্ট সেটা অনেকটাই বড়, সুন্দর এয়ারপোর্ট, অনেক প্লেন দেখো। এখানে আরো অনেক প্লেন দাঁড়িয়ে আছে। তো আমরা পৌঁছে গেলাম হায়দ্রাবাদ এয়ারপোর্টে। আর এখানে কিন্তু সিঁড়ি নেই, এটা ডকের মাধ্যমে আমরা নামছি। হায়দ্রাবাদ এয়ারপোর্টটা কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যার নাম রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হায়দ্রাবাদ। আর এখানে আসার জন্য আমাদের ভাড়া লেগেছে ৬,০০০ টাকার সামথিং। তো এটা যত দেরি হবে তত কিন্তু ভাড়াটা আরো বাড়তে থাকবে, এমনকি ১৩,০০০-এও কিন্তু ভাড়াটা যেতে পারে। তো আমরা মোটামুটি ১ মাস থেকে ১.৫ মাস আগে কেটেছিলাম, সেই জন্য ভাড়াটা পড়েছে ৬,০০০ টাকা সামথিং। তো যাই হোক, আমরা ৪ জন এসেছিলাম, আমি, মা, বাপি আর রিজু। আর হ্যাঁ, বলে রাখি, যাদের অসুবিধে হয় গাড়িতে উঠলে তাদের জন্য কিন্তু ওখানে ব্যাগ রয়েছে। তো তোমরা কিন্তু ব্যাগ ইউজ করতে পারো ভমিটিং এর জন্য। তো যেহেতু আমি একটা ওষুধ খেয়েছিলাম আগের দিন রাত্রিবেলা, আর পরের দিন সকালবেলা গ্যাসের ট্যাবলেট, সেই জন্য কোনো রকম আমার অসুবিধে হয়নি। হ্যাঁ, মাথা তো অবশ্যই ঘুরছিল, কিন্তু অসুবিধে হয়নি। তো দেখো হায়দ্রাবাদ সিটিটা এত সুন্দরভাবে সাজানো, পুরো শহরটা কিন্তু এভাবেই সাজানো। হ্যাঁ, মানে ভেতরে ভেতরে এরকম পাবে না তোমরা, যেটা মেন রোড ন্যাশনাল যেটা হাইওয়ে সেটা কিন্তু এইরকম সুন্দরভাবে সাজানো। তো আমরা কি পারি না আমাদের জায়গাগুলো এত সুন্দর করে সাজাতে? শুধু তো কয়েকটা গাছ লাগাতে হবে আর একটু পরিচর্যা করতে হবে, তাহলেই তো হলো। আমাদের এখানে কি সমস্যা হবে গাছ লাগালে? হয়তো গাছগুলো সবাই চুরি করে নিয়েই চলে যাবে। তো যাই হোক, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। হ্যাঁ, অন্য কোনো বলতে এটারই আরো অনেক পার্ট আসবে। তোমরা কিন্তু সবাই সাথে থেকো। আরো সুন্দর সুন্দর ভিডিও আনবো তোমাদের জন্য। হায়দ্রাবাদে কোথায় গেলাম, কি কি দেখলাম আর কত টাকা খরচ হলো। হরে কৃষ্ণ বন্ধুরা, টাটা।